আজকে আমরা আধুনিক বাংলা কবিতার তার বৈশিষ্ট্য সম্পর্কে, আধুনিক বাংলা কবিতার তার প্রেক্ষাপট সম্পর্কে, আধুনিক বাংলা কবিতার তার ভিত তোমার তৈরি করে দেওয়ার আমরা চেষ্টা করছি। এই আধুনিক বাংলা কবিতা আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে আধুনিক জিনিসটা কি, আধুনিক কাকে বলে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমার মা, তোমার ঠাকুমা, ওনারা বিয়ের আগেও শাড়ি পরেছেন, ওনারা বিয়ের পরেও ওনারা শাড়ি পরেন। কিন্তু তোমার যুগে তোমরা যারা নতুন যারা মেয়েরা রয়েছ, তারা মাঝে মধ্যে শাড়ি পরো, কিন্তু বেশিরভাগ টাইম তোমরা চুড়িদার বা জিন্স পরো। এটা ড্রেসের দিক থেকে তুমি হলে আধুনিক। কারণ ধারাবাহিকভাবে একটা পোশাক চলছিল, তারপর তোমার যুগের মেয়েরা সেটা ব্রেক ঘটালো। ওই যে টাইমটায় ব্রেক ঘটালো সেটা পোশাক বিন্যাসের দিক থেকে সেটা কিন্তু আধুনিক। এই যে পোশাক বিন্যাসের দিক থেকে আধুনিক বললাম, তোমরা যেন স্বেচ্ছাচারিতা আর আধুনিকতাকে এক করে ফেলো না। কারণ তোমার এই যে চুড়িদার পরা বা তোমার যে জিন্সের প্যান্ট বা টপ পরা, কিন্তু এর সঙ্গে মনে রাখবে স্বেচ্ছাচারিতার সম্পর্ক নেই, একটা যুক্তি আছে। কারণ তোমরা এই যুগের মেয়েরা, তোমাদেরকে বাইরে বেরোতে হয়, তোমাদেরকে বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যেতে হয়, ট্রেনে বাসে চাপতে হয়। সেই জন্য শাড়ি পরে তোমরা যদি সেই যাতায়াত করো, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তাহলে এটা স্বেচ্ছাচারিতা নয়, এটা যুক্তি সহকারে আধুনিকতা। তাহলে তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার স্বেচ্ছাচারিতা কোনটা? না, স্বেচ্ছাচারিতা এটাই যে তুমি চুড়িদার বাদ দিয়ে তুমি একটা হট প্যান্ট পরে আর মুখে সিগারেট ধরিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছো, দেখবে অনেক মেয়ে হাঁটে, এটা সমাজের ভদ্রতা, সভ্যতা, সমাজের শিষ্টতা, এবং এটা করার জন্য কোনো পজিটিভ যুক্তিও নেই। ভদ্রতা, শিষ্টতা, সমাজের শৃঙ্খলা এগুলো তো নষ্ট করছে, বায়ু দূষণ করছে, কিন্তু এর আবার পজিটিভ কোনো দিকও নেই। তখন এটার নাম হলো স্বেচ্ছাচারিতা। দেখবে অনেক মেয়ে করে এটা। সেই জন্য আমি প্রথমেই তোমাকে বুঝিয়ে দিলাম যে স্বেচ্ছাচারিতা কোনটা আর আধুনিকতা কোনটা। একটি ছেলের ক্ষেত্রে বলি, দেখবে উত্তম কুমারের সেই যুগের সিনেমাগুলো দেখতে পাবে। উত্তম কুমার যখন কলেজে পড়তে যাচ্ছে, তখন কলেজে যখন ক্লাস করছে, সব ছেলেরাই কলেজে কিন্তু ধুতি পরে যাচ্ছে। বাস্তব ইতিহাস তাই বলে যে ধুতি পরি তারা কিন্তু কলেজে যেত। কিন্তু একটা সময় পর প্রয়োজন বোধ করলো যে ধুতিটা কিন্তু যেখানে সেখানে পরা উচিত নয়,
ধুতিটা ধুতি পরার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র অনুযায়ী আমি ধুতি পরবো। বাকি টাইমগুলো আমার যখন কর্মের ক্ষেত্র, সেই ক্ষেত্রে কিন্তু ধুতি পরলে চলবে না, আমার কাজের ব্যাঘাত করবে। এই যে ধুতি চেঞ্জ হয়ে যে ছেলেরাও যে তাদের প্যান্ট শার্ট যে এই যুগ এলো, এটা শুরুতেই কিন্তু সমাজ মানতে পারেনি। মনে রাখবে, কোনো আধুনিকতাকে প্রথাগত যে সমাজ চলে আসছে সে কিন্তু শুরুতেই মানতে পারে না। আস্তে আস্তে সেই যুক্তিটাকে কি করে, সমাজ গ্রহণ করে। শুরুতেই কিন্তু যে নিয়ে এলো তাকে বড় আঘাত পেতে হয়। শুরুতেই যে নিয়ে এলো তাকে কিন্তু সমাজের একটা বিরাট প্রতিকূলতার সম্মুখীন তাকে হতে হয়। আজকের ছেলেরা কিন্তু ধুতি পরে কলেজ গেলে মাথায় ঢিল খাবে, অথচ রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে ছেলেরা ধুতি পরে গেলে মাথায় কিন্তু ঢিল খাবে না। সাধারণ ক্লাসের দিনে দৈনিকই ধুতি পরে যায়, তার মাথায় ঢিল পড়বেই। যুক্তি সহকারে মাথায় ঢিল পড়ছে, যুক্তি সহকারে। আমরা আরো আধুনিক বলি, একদম তোমার লাইফের ক্ষেত্রে তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করবে যে ঠাকুমা তোমাকে কে দেখতে এসেছিল, তোমার যখন বিয়ে হয়। আজ জিজ্ঞেস করবে ঠাকুমা, ঠাকুমা তোমাকে কে দেখতে এসেছিল তোমার যখন বিয়ে হয়। দেখবে ঠাকুমা বলবে যে তোর দাদুর বাবা দেখতে এসেছিল। তখন তুমি যুক্তিবোধ দিয়ে ঠাকুমাকে প্রশ্ন করবে, দেখবে ঠাকুমা তাহলে দাদুর বাবা কি তোমাকে বিয়ে করেছিল? ঠাকুমা দেখবে রেগে যাবে, কেন দাদুর বাবা কেন বিয়ে করতে যাবে, তো দাদুই তো বিয়ে করেছিল। না ঠাকুমা, তোমার এই যে তোমার সঙ্গে যার বিয়ে হলো সে তোমাকে দেখতে না আসে, তার বাবা দেখতে এলো, আর তুমি বলছো যে সে আমাকে দেখতে আসেনি, একবারে তার সঙ্গে বিয়ে হয়েছে। এটা আবার কেমন কথা? তার বাবা আসতেই পারে, কিন্তু ছেলে এসে মেয়ের সঙ্গে পরিচয় করে তার সঙ্গে সারা জীবনটা কাটাবে, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে তার যে তার কি চয়েস, সে কী ধরনের জিনিস ভালোবাসে, সে কীভাবে লাইফ সে চালাতে চায়, জীবন সে কীভাবে নির্বাহ করতে চায়, সে ক্ষেত্রগুলি নিয়ে সে আলোচনা করবে। এর মধ্যে একে অপরকে জানা, এইগুলি চাইবে না। এই যে তোমার মধ্যে একটা যুক্তি বলে, এর নাম হচ্ছে আধুনিকতা। আমরা কোনো মাকে কোনো বাবাকে অসম্মান করছি না, কিন্তু খুব গর্বের বিষয় নয় যে আমার ছেলে নিজে মেয়ে দেখতে যায়নি, আমার ছেলে মাকে বাবাকে মেয়ে দেখতে পাঠিয়েছিল। এটা খুব গর্বের বিষয় নয়, এটা মূর্খের একটা বাচালতা। যে সারা জীবন যাকে নিয়ে কাটাবে তাকে সে দেখতে যাবে না। দেখতে যাওয়া মানে কি শুধু দেখা, তার সঙ্গে সে একটু কথা বলে সে তার মাইন্ডে অ্যাডজাস্ট হচ্ছে কিনা দেখবে না। এই প্রশ্ন চিহ্ন তোমার মানে তুমি নয়, তোমার মানে একটা যুগের ছেলে মেয়েদের। দেখবে আমাদের যে বৈবাহিক সম্পর্ক, আমাদের যে বিবাহ সম্পর্কের সূত্র, সেই সূত্রে তুমি দেখবে সেই পুরনো যে প্রথাটা চলছিল সেটা ব্রেক ঘটল। এর নামই আধুনিকতা। ওই যে ব্রেক ঘটে ছেলে মেয়ে দেখতে যাচ্ছে, এর নামই আধুনিকতা। তুমি প্রশ্ন করবে যে স্যার এর নামই আধুনিকতা, ওইটাই কি আধুনিক? না, আধুনিক কিন্তু সময় নিয়ে নয়, আধুনিক মর্জি নিয়ে। এইটাই আধুনিকতা নয়। এর পরেও যদি আরো যুক্তি আসে যে না, আমি মেয়েকে বাড়িতে দেখতে যাব না, একটি মেয়েকে তার বাড়িতে দেখতে যাব, তারপর তার সঙ্গে আমার মানসিকতায় মিলবে না, তখন না বলে আসতে হবে সেই বাড়িতে। সকালে গিয়ে আমি লুচি মিষ্টি সব খেলাম, দুপুরে আমি মাংস ভাত করলাম, বিকেলে না বলে চলে এলাম। না, এইভাবে মেয়ে দেখবো না। মেয়ের বাড়ির সঙ্গে সম্বন্ধ হলো, মেয়ের সঙ্গে ফোনে কথা হলো, একটি ভদ্রস্থ একটি জায়গা ঠিক করে নিলাম যেখানে গিয়ে মেয়ের সঙ্গে বসে বসে কথা বলবো। সেই কথা বলে যদি একদিন কথা বলে না আমার পোষায়, আমি আবার একদিন যাব ভদ্রভাবে কথা বলতে। নিয়ে তারপরে দেখলাম যে না, এর সঙ্গে আমার ঠিক মাইন্ডে আসছে না, বা ও ভাবলো এর সঙ্গে মাইন্ডে আসছে না ঠিক মতো। না,
খুব ভদ্রভাবে জানাবো না, সরাসরি সেই মেয়েটিকে জানাবো বা মেয়েটি আমাকে জানাবো। তাহলে এইটা কি হলো আবার না, তখন আবার এইটা হলো আধুনিকতা। তুমি বলবে স্যার ওই যে ছেলে মেয়ে দেখতে গেল, ওইটা তখন আস্তে আস্তে অনাধুনিক হয়ে গেল। এইভাবে আরো যুক্তি আরো আধুনিক, তখন পুরোনোটা আস্তে আস্তে কি হয়ে যায়, মরচে পড়ে যায়, ওটা আস্তে আস্তে অনাধুনিকের দলে কিন্তু পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বোঝায়, তোমাকে দ্রব্য দিয়ে বোঝায়। রেডিও যখন এলো তখন যুক্তিতে, আবার বলি সবসময় যুক্তির কথা বলছি, তখন যুক্তিতে, তখন আমাদের বোধে, আমরা মননে আমরা দেখলাম দারুণ উপকার একটি জিনিস এসেছে। এই যে বললাম উপকারী, হ্যাঁ রেডিও খুব ভালো জিনিস। তাহলে রেডিও যেদিন এলো, সেই রেডিও হলো আধুনিক। রেডিওর পর যখন টিভি এলো, তখন আস্তে আস্তে দেখো রেডিওটা আধুনিক বটে, কিন্তু যেন নাম্বার 2 হয়ে গেল রেডিও, 1 নম্বর টিভি হয়ে গেল। অর্থাৎ টিভিটা কিন্তু টাটকা আধুনিক, অতি আধুনিক, নব্য আধুনিক। রেডিও আধুনিক, কিন্তু একটু যেন ওল্ড আধুনিক। তারপর একটা সময় পর মোবাইল এলো, ওই রেডিওটা দেখো আরো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইল হলো একদম অত্যাধুনিক। টিভিটা কিন্তু অত্যাধুনিক নয়। মোবাইলের পর স্মার্টফোন, সে যখন এলো, তখন তোমার দেখবে যে ডাব্বা ফোনটা, সেটা দেখবে ওই কোথায় ড্রয়ারের বা বাড়ির কোনো খোপে রাখা আছে দেখবে। তাহলে যাকে আমি যুক্তিতে, আমার মননে, আমার বোধে, আমার সমাজ বিন্যাসের ক্ষেত্রে যাকে আমি একবারে গ্রহণ করেছি, আর পুরোনোটাকে যখন সেই যুক্তিতে সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে, তখন পুরোনোটা হয়ে যাচ্ছে কি ওল্ড। ধুতি আছে, রেডিও ব্যবহার হয় না তা নয়, মহালয়ার দিনে বেরোয়, ধুতিও তো বেরোয় বিয়ে করার দিনে। স্মার্টফোন সে হলো অত্যাধুনিক। এই যে অত্যাধুনিক, অতি আধুনিক, আমি তিনটেকে আধুনিক বলেছি। রেডিও আধুনিক, টিভিও আধুনিক, মোবাইলও আধুনিক, স্মার্টফোনও আধুনিক। কিন্তু আস্তে আস্তে একটা সময় পর দেখবে আরো কত কি বেরোবে, তখন একটা সময় দেখবে রেডিওটাকে খুঁজে পাচ্ছ না, তখনই ওই হয়ে গেল অনাধুনিক। আমরা তখন ওই স্মার্টফোনটাকে বলবো আধুনিক, বা তারপরেও যেগুলি আরো বের হবে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের দৌলতে, সেগুলিকে আমরা বলবো আধুনিক। আমরা এই যে সমাজগতভাবে, তোমার পোশাকের ক্ষেত্রে বললাম, তোমার দ্রব্যের ক্ষেত্রে বললাম, বিজ্ঞানের নবনব আবিষ্কারের ক্ষেত্রে বলি, একটা সময় মানুষ জানতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, সেইটাই তাদের কাছে আধুনিক ছিল। তারা যেটা জানতো ওইটাই আধুনিক। কিন্তু গ্যালিলিও আবিষ্কার করলেন না, সূর্য নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তার জন্য গ্যালিলিওকে মারা হলো, তাকে প্রহার করা হলো, তাকে কারাগারে তাকে ভরে দেওয়া হলো। সেই কারাগারে অন্ধকার ঘরের মধ্যে সেই গ্যালিলিওকে তাকে একবারে তাকে নির্বাসন দেওয়া হলো। কিন্তু গ্যালিলিও সরবে না, কারণ গ্যালিলিওর এই আধুনিকতার মূল অস্ত্র হচ্ছে যুক্তিবাদ। যুক্তির জায়গা থেকে আমি যাকে বিয়ে করব তাকে প্রধানত আমিই দেখতে যাব। আমার পছন্দ হওয়ার পর আমার দাদু যেতে পারে, বাবা যেতে পারে, মা যেতে পারে, তবে আমিই তাকে প্রথম দেখতে যাব। এটাই আধুনিক যুক্তিবাদ। আর দাদু বলছে না, ছেলের যাওয়া উচিত নয়, এর নাম হচ্ছে প্রথাবাদ। এই প্রথা চলে না। এবার ঠাকুর দেবতা নিয়ে বলি, মা কালীর থানে পুজো দিচ্ছ, মা গো করোনা সারিয়ে দাও। মনে রাখবে তুমি আধুনিক নও। তুমি আমার কাছে আধুনিক কবিতা পড়তে পারো, আধুনিক কবিতা বৈশিষ্ট্য তুমি আমার কাছে উপলব্ধি করতে পারো, কিন্তু তুমি মননের জায়গা থেকে আধুনিক নও। কিন্তু তুমি বলছো স্যার ঠাকুর দেবতা, এই ঠাকুর থানে যায় স্যার, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে, ওই বেশ ঝুমঝুম বিক্রি হয়, ঠাকুরতলা মেলা বসে, বাদাম ভাজা খায়,
তারপর ঠাকুরতলায় ফুচকা বসে, জিলিপি ভাজে, ভালোই লাগে স্যার। রাইট, এন্টারটেনমেন্ট, উৎসব, যেমন মেলা হয় সেরকম ঠাকুরকে উৎসবের মতো যদি নাও তাহলে সেইটা আধুনিক। আর যদি তুমি ভিতরে ধর্মের নিরিখে তাকে ঢুকিয়ে নিয়ে তুমি যখন প্রথার দাস হয়ে যাও তখন তুমি হলো অনাধুনিক। আমাদের সমাজে প্রচুর ধর্মের ক্ষেত্রে আজও প্রচুর, অসংখ্য, তোমার বাড়িতে হয়তো আছে, অনাধুনিক ব্যক্তি আছে। আজকে 2021 সালে আজকে আমার কাছে আধুনিক কালের কবিতা পড়তে বসে আজকে আমার যে ছাত্রটি বা যে ছাত্রীটি যুক্তি সহকারে, একটা কথা বারবার বলছি কিন্তু, যুক্তি সহকারে, বোধের জায়গা থেকে, মননের জায়গা থেকে যে ছাত্রটি বা ছাত্রীটি বুঝবে যে মা কালী, বাবা কালী, ওই জ্যাঠা কালী, ওই খ্যাপা কালী এরা জাস্ট উৎসবের জন্য, আমার 12 মাসে 13 পার্বণের জন্য, একটা ভ্যারাইটি লাইফে। এই মেলা হচ্ছে, ওই মেলা হচ্ছে, এই ঠাকুর থানে এই পুজো হচ্ছে, পুজো দেখতে ভালোই লাগছে, প্রসাদ পাবো, ওকে ঠিক আছে। কিন্তু অন্তরে যদি তাকে একবারে পুরোপুরি নিয়ে নাও যে ঠাকুরই আমাকে চালাচ্ছে, তাহলে তুমি অনাধুনিক আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে চালাচ্ছে করোনা, তুমি বাঁচবে কি মরবে ঠিক করে দিচ্ছে করোনা। আজকের দিনে দাঁড়িয়ে তুমি বাঁচবে না মরবে তোমাকে ঠিক করে দিচ্ছে ইয়াস, আয়লা, আমফান, যেটা পৃথিবী কবিতা পড়া থেকে বারে বারে আমি উল্লেখ করেছি। তাহলে এই হচ্ছে যুক্তিবোধ। আমার বৈজ্ঞানিক চিন্তা ভাবনা আমাকে আধুনিক করে তুলছে। এই আধুনিকটা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে, সময় নিয়ে নয়, মর্জি নিয়ে আরো লেটেস্ট কিছু চিন্তা ভাবনা যখনই বেরোচ্ছে তখন সেটাই আধুনিক, আর ওই পুরোনোটা আস্তে আস্তে ওল্ড হয়ে যাচ্ছে। এটা তোমার ক্ষেত্রেও হবে। তুমি মেয়ে দেখতে গেলে একটি স্টেশনে মেয়ের সঙ্গে আলাপ হলো, তুমি বলে স্যার আমার আধুনিক। তারপরে তুমি বুড়ো হয়ে গেলে তখন দেখছো যে এই ছেলেটি আরো আধুনিক, কারণ একে আবার মেয়ে বিয়ে করতে এসেছে, ছেলে মেয়ে বিয়ে করতে জানি, মেয়ে ছেলেকে বিয়ে করতে এসেছে, ও বা আরো আধুনিক। তুমি তো এক আধুনিক দেখিয়েছো, ও আবার তোমার থেকে আধুনিক হয়ে গেছে। প্ল্যাটফর্মে সেও মেয়ে দেখতে গেছে, দুজনের মধ্যে ঠিক হয়েছে, মেয়ে বলছে ঠিক আছে তোমাকে আমি বিয়ে করতে যাবো। যুক্তির জায়গা থেকে কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে বিয়ে করতে যেতে পারে, একটা মেয়েও একটা ছেলেকে বিয়ে করতে যেতে পারে। সেইটা যখন ভবিষ্যতে আসবে তখন যুক্তি যদি থাকে তখন সেইটাই হবে আধুনিক। আমরা সাহিত্যের ক্ষেত্রে বলি, এবার যখন চর্যাপদ লেখা হলো বা ইংরেজি সাহিত্যে যখন বিউল্ফ লেখা হলো, তখন সেই বিউল্ফ যখন লেখা হলো, ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ হচ্ছে বিউল্ফ আর বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। সেই দিন কিন্তু চর্যাপদ আধুনিক, সেই দিন কিন্তু ইংরেজি সাহিত্যে বিউল্ফ কিন্তু আধুনিক। কিন্তু যখন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল লেখা হলো, তখন আমরা সেই অন্নদামঙ্গল পড়তে গিয়ে দেখলাম যেটা চর্যাপদের থেকে আধুনিক। তখন চর্যাপদ অন্নদামঙ্গলের থেকে ওল্ড হয়ে গেল। যখন আবার রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলেন, তখন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হয়ে গেল অন্নদামঙ্গলের থেকে আধুনিক। যখন জীবনানন্দ দাশ তিনি বনলতা সেন কাব্য লিখলেন, তখন সেই বনলতা সেন কাব্য হয়ে গেল রবীন্দ্রনাথের গীতাঞ্জলির থেকে আরো আধুনিক। তাহলে আধুনিকটা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। আমাদের জীবন প্রবাহ যত এগিয়ে যায়, আমাদের মর্জি, আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন গবেষণা বিজ্ঞানের ক্ষেত্রে, নতুন নতুন সমাজ চেতনা,
আমাদেরকে চেঞ্জ করতে করতেই যাই। এই যে চেঞ্জ হতে হতে আমরা যাচ্ছি, এই যেটাই নতুন চেঞ্জ হচ্ছে ওইটা আধুনিক। রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন, নদীর সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক নেয়। খুব সুন্দর কথা। এই কথাটি তোমাকে একদম মননে মর্মে তোমাকে গেঁথে নিতে হবে। নদীর সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক নেয়। নদী বরাবর সিধে চলে না। নদীর সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক নেয়। দেখবেন নদী যখন বাঁক নেয়, সেই বাঁকটা কিন্তু আগে থেকে ঠিক হয়ে থাকে না, হঠাৎই বাঁক হয়ে যায়। স্মার্টফোনটা বাজারে হঠাৎই এসছে, রেডিওটা বাজারে হঠাৎই এসছে, কোনো বিজ্ঞানীর মাথায় এসছে, হঠাৎ বাজারে নিয়ে এসছেন। টোটো তুমি দেখলে রিক্সার জায়গায় টোটো এসছে, হঠাৎই এসছে। বিজ্ঞান হঠাৎই সেটা আবিষ্কার করেছে। নদী সামনের দিকে চলতে চলতে বরাবর সিধে চলে না, মাঝে মাঝে বাঁক নেয়। বিজ্ঞান সামনের দিকে চলতে চলতে বরাবর সিধে চলে না, বিজ্ঞান বাঁক নেয়। বিজ্ঞান বাঁক নেয়। ধর্ম সামনের দিকে চলতে চলতে বরাবর সিধে চলে না, ধর্ম বাঁক নেয়। অনেক আগের দিনে ধর্ম ছিল ওপরে ঈশ্বর, হে ঈশ্বর তুমি দেখো, হে ঈশ্বর স্বর্গে আছো। একটা যুগ পর মানুষ যুক্তিতে দেখল যে ওপরে কোন ঈশ্বর আছে, তার আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আমার ভিতরেই ঈশ্বর আছে, সেই প্রমাণ বিবেকানন্দকে দেখেই পেয়েছি, সেই প্রমাণ চৈতন্যদেবকে দেখেই পেয়েছি। মানুষের মধ্যেই দেবতা। তাহলে হে ঈশ্বর, ওই ওপরে তাকেই যত বলবো তত নিজে আরো ছোট আরো ছোট আরো ছোট হয়ে যাব। আমার অন্তরের সেই বড় আমিকে, সেই ঈশ্বরকে আমি যদি জাগাতে পারি, তবে সেই ঈশ্বরই আমাকে বাজে পথ থেকে ভালো পথে নিয়ে যাবে। একেই রবীন্দ্রনাথ বলেছিলেন জীবন দেবতা। তাহলে এটাই তো আধুনিক, এটাই তো আধুনিক। আমরা সেই ঈশ্বর কেন্দ্রিক চিন্তা ভাবনায় দেখলাম আধুনিক। আজও তো ঈশ্বর আছেন, যারা আধুনিক তাদের কাছে ঈশ্বর নেই। যারা আধুনিক তাদের কাছে ঈশ্বর আছেন। তাদের ঈশ্বর তাদের মননে, তাদের সত্তায়, তাদের গহন প্রদেশে আছেন বড় আমি রূপে, জীবন দেবতা রূপে, অন্তর্যামী রূপে। আমরা সাহিত্য দেখলাম বরাবর সিধে চলে না। তুমি দেখলে যে বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশনের হাত ধরে দেখলে গদ্য সাহিত্য এলো, বলে এটা আধুনিক নয়। তুমি দেখলে হেরাসিম লেবেডেভ সেই চীনাবাজার অঞ্চলে, সেখানে ডোমতলা লেনে তিনি দুটি নাটক মঞ্চস্থ করলেন, দ্য ডিসগাইজড এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। আমরা চমকে উঠলাম, আমরা অবাক হয়ে গেলাম। নাটক এলো, আধুনিক নয় সাহিত্যের জগতে। আমরা দেখলাম বঙ্কিমের হাত ধরে বা হ্যানা ক্যাথারিন মুলেন্সের হাত ধরে ফুলমণি ও করুণার বিবরণ, বঙ্কিমের হাত ধরে দুর্গেশ নন্দিনী। আমরা দেখলাম উপন্যাস, আধুনিক নয়। এই উপন্যাস ছিল মধ্যযুগে? ছিল না। তাহলে আধুনিক নয়? আধুনিক। একদিন তোমাকে সমাজের পুরুষেরা টানতে 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 নিয়ে যেত, তোমাকে, তুমি বিধবা হয়ে গেলে, তুমি মানে তোমাকে বলিনি, তুমি যখন 18 বছর বয়সে বিধবা হয়ে যেতে, তুমি যখন 16 বছর বয়সে বিধবা হয়ে যেতে, ওই 60 বছর বয়স্ক একটি স্বামী, সেই স্বামীর হাঁপানি রোগ আছে, সেই স্বামী মরে গেল, 60 বছর বয়স্ক ওই বুড়োটা তোমাকে বিয়ে করেছে 12 বছর বয়সে, 14 বছর বয়সে, 16 বছর বয়সে তুমি বিধবা হয়ে গেছো। পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা ঢাক ঢোল পিটিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? শ্মশানে। কি করবে? তোমাকে পুড়িয়ে মারবে। বলো, এর নাম কি আধুনিক? এইটার প্রতিবাদ করলেন রামমোহন রায়, মাথায় লাঠির বাড়ি খেলেন। কিন্তু রামমোহন আধুনিক, কারণ জয়টা রামমোহনেরই হলো। মনে রাখবে, আধুনিকেরই জয় হয়। একদিন ঠাকুর দেবতার, একদিন ওই ভক্তি, যে লোকগুলো অন্ধ ভক্তি করে, তোমার ঠাকুমা যে, যদি তোমার ঠাকুমা ঠাকুরতলায় গিয়ে আমার জন্য ঠাকুর করোনা না হয় যদি পড়ে থাকে, মনে রাখবে এমন একটা যুগ আসবে, করোনার টাইমে তখন হরনা আসবে, আবার তো ভাইরাস আসবে,
সেদিন দেখবে তোমরা যখন ঠাকুমা হবে তখন দেখবে তোমরা আর কিন্তু ঠাকুরতলায় নেই, তোমরা কিন্তু সেই ডাক্তার খুঁজে বেড়াচ্ছ, বা তোমরা সেই কোন মেডিসিনে আমার ইমিউনিটি পাওয়ার বাড়বে সেইটাই খুঁজে বেড়াচ্ছ, ঠাকুরতলায় না গিয়ে। আধুনিক এইভাবেই আসে। আধুনিক ওই ঠাকুমার লেজ ধরে আধুনিক হয় না, যুক্তিতে, আমার বোধে। আমি যখন পুরনোকে মানতে পারছি না, এইটা ওর থেকে আরো ভালো, তাহলে সেটাই আধুনিক। তোমার ঠাকুমা বিরাট বড় কেউটে সাপের মতো লম্বা চুল লেগেছে, মনে রাখবে এই চুলের জন্য একাধিক মেয়ের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে নামতে গেছে আর ওই লম্বা চুল ট্রেনের ওই গেটের মধ্যে ওখানে জড়িয়ে গেছে, সে ট্রেন ছেড়ে দিয়েছে, সেই মেয়ে পুরো ডেড বডি হয়ে গেল। মেয়েরা চুল কাটতে আরম্ভ করলো, কোন রকম অভব্যতা নেই, কোন রকম উচ্ছৃঙ্খলতা নেই। কিন্তু প্রথম যে মেয়েটা চুল কেটেছিল সেই মেয়েটাকে সাংঘাতিক বদনাম সহ্য করতে হয়েছিল। জয় কিন্তু সেই মেয়েটারই হয়েছে, জয় কিন্তু গ্যালিলিওরই হয়েছে। মনে রাখবে, যেটা নতুন আসছে সেটার পিছনে যদি সমাজের শুভবোধ থাকে, যুক্তিবোধ থাকে, সে যতই লাঠি হাঁটা খাক, যতই ঢিল খাক, জয় তারই হবে। আধুনিকতাকে কেউ আটকে রাখতে পারিনি আজ পর্যন্ত। দেখো, বিউটি পার্লারের সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছে, আর তোমরা যাচ্ছ আর ঘ্যাচাং করে চুল কেটে দিচ্ছ। এতে অনেক দিক থেকে পজিটিভ, অনেক দিক থেকে পজিটিভ, ঠিক আছে? আমি আর সেই দিকগুলো নিয়ে বলছি না, তোমরা মেয়েরা খুব ভালো করেই জানো। গ্রুপ লাইক করলে তোমাকে দেখতে আরো ভালো লাগে, তা যৌবন বয়সে তোমাকে দেখতে যদি আরো ভালো লাগে, তা ঠাকুমা তো যাচ্ছে কেন? ঠাকুমার চামড়াগুলো তো ভাঁজ ভাঁজ খাঁজ খাঁজ হয়ে গেছে। ঠাকুমা তো গ্রুপ লাইক করে ঠাকুমার কোনো মার্কেট হবে না। তাহলে আমার যে যৌবন বয়স, আমার মুখটা দেখতে আরো সুন্দর লাগছে, তা আমি এটা করবো না কেন? এটা তো কোনো অভব্যতা নয়। এবার তুমি একটা কাজ করলে, তুমি বিউটি পার্লারে গিয়ে ভুরু দুটো কি করলে তুমি সেগুলো একদম উড়িয়ে দিলে, এটা হচ্ছে অভব্যতা। কারণ তোমাকে দেখতে বাজে লাগছে, তোমার এটা তোমার এই মনোভাবটা এসছে আমাকে দেখতে আরো সুন্দর কি করে লাগবে, তার জন্য ভ্রুটা উড়িয়ে দেওয়া কিন্তু তোমাকে দেখতে অসভ্যের মতো লাগছে, এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা। হট প্যান্ট পরে বাজার দিয়ে গেলে মনে রাখবে অভব্যতা, জিন্স পরে বাজার দিয়ে গেলে এক বিন্দু অভব্যতা নেই। কিন্তু জিন্স পরে বাজার দিয়ে যাচ্ছ তুমি, তোমার নাভিমণ্ডল, তোমার কোমর, সেগুলো ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, স্বল্পবাস ওপরে পড়েছ, নিচে জিন্স পরেছ, মনে রাখবে এর নাম অভব্যতা। সমাজ বলছে, শুভ সমাজের ব্যাঘাত ঘটছে, শুভ সমাজের। আমরা বারবার উল্লেখ করছি আধুনিকতা কাকে বলে আর উচ্ছৃঙ্খলতা কাকে বলে। আমি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, আমি শিক্ষক, শিক্ষককে সম্মান দিতে হয়, সবসময় প্রণাম করবে, আর শিক্ষককে সব সময় ভক্তি শ্রদ্ধা করবে। ঠিক ভক্ত যেমন ভগবানকে করে, শিষ্য যেমন ধর্মের গুরুদেবকে করে, সেরকম দেখবে আমার পড়ানোর স্টাইলটা দেখবে, তুমি লক্ষ্য করবে আধুনিক এই জায়গা থেকে শিখেছি। ভালো করে লক্ষ্য করবে আমার পড়ানোর স্টাইল। কোনো ছেলে মেয়ে আমাকে বলতে পারবে না যে স্যার আপনাকে মনে হয় যে আপনি ওইগুলো চাইছেন যে আমার পায়ে লুটিয়ে পড়ো। আপনি পড়াচ্ছেন, পড়ানোর বিষয়ের ক্ষেত্রে, গভীরতার ক্ষেত্রে আপনার জ্ঞান থাকতে পারে, সেটা বিষয়ের গভীরতার জন্য। আমরা যখন বিষয়ের গভীরতা হালকা হবে তখন হালকা কথা বলবো, যখন গভীরভাবে কথা হবে গভীরভাবে কথা বলবো। কিন্তু তোমাকে আমি কখনোই করবো না যে আমার পায়ে লুটিয়ে পড়ো। যে শিক্ষক এটা করবে, যে শুধু ছেলে মেয়ের আমার পায়ে লুটিয়ে পড়ুক, সে হচ্ছে প্রথা। এটাই আগে ছিল তো এরকম। আমি কি পড়াচ্ছি কি পড়াচ্ছি না ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে তুমি আমার পায়ে লুটিয়ে থাকো, আমি তোমার গুরুদেব, অহংবোধ চলে গেল, চলে গেল। অনেক শিক্ষক পেরেছেন, যারা শুরুতে পেরেছিলেন ছাত্রকে বন্ধু করে নিতে, যারা শুরুতে পেরেছিলেন ছাত্রকে একদম তার সঙ্গে সহজ সরল সম্পর্ক তৈরি করতে,
তাদেরকে অজস্র ধন্যবাদ, আমার তাদের কাছেই শিখেছি। আমার পায়ে লুটিয়ে পড়বে না, তুমি বন্ধুর মতো, তুমি বুঝতে পারবে না, আমাকে জিজ্ঞেস করো, স্বতঃস্ফূর্তভাবে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? তাহলে এই জায়গাটা ভাঙতে পেরেছে যে শিক্ষকরা, যারা ভাঙতে পেরেছে, আমি নই তা বলে, যারা ভাঙতে পেরেছে শুরুতে, তারাই কিন্তু আধুনিকতা নিয়ে আসছে। এবার স্বেচ্ছাচারিতা বলি। এবার ধর আমি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, এই যে আমাদের এখন একটা ব্যাচ আছে, পড়াবো, তো ওরা বলে যে স্যার ওই আপনার টিফিনটা দিয়ে দিন। ওরা বলে যে স্যার বিস্কুটগুলো বের করুন, খাবো। আমি বললাম খা, আমিও খাচ্ছি, আমার সঙ্গে ছেলে মেয়েও খাচ্ছি। আমি একটা রুটি আধখানায় খাচ্ছি, ওরা আধখানায় খাচ্ছি। এটা আমার এখানে হামেশাই হয়, এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো সেটা। কিন্তু এটা করতে করতে একটা ছেলে হঠাৎ আমার কানটা টেনে দেবে না। ভালো করে লক্ষ্য করো, তোমাকে একদম আমার ঘর দিয়ে বুঝিয়ে দিলাম যে কাকে বলে আধুনিকতা, কাকে বলে উচ্ছৃঙ্খলতা। এই যে আমার কানটা যে টেনে দিল, ওই ছেলেটি আধুনিকতার ব্রেক ঘটিয়ে উচ্ছৃঙ্খলতার জায়গায় চলে গেল। তুমি একটি মেয়েকে ঠিক করেছো যে আমি আপনাকে বাড়ি থেকে দেখবো না, বা আপনিও আমাকে দেখবেন না, আমরা দুজনা আলাপচারিতার মধ্য দিয়ে আমরা যদি আমাদের মাইন্ডে সেটিং হয় তাহলে আমরা বিয়ে করবো। এটা মেয়েটার সঙ্গে ফোনে কথা বলো। এবার মানকর প্ল্যাটফর্মে তুমি মেয়ে দেখতে গেলে, মানকর প্ল্যাটফর্মে মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে তুমি হঠাৎ কিস করতে আরম্ভ করে দিলে। এর নাম আধুনিকতা নয়, এর নাম সর্বৈব উচ্ছৃঙ্খলতা। তুই মানকর প্ল্যাটফর্মে বসে তার সঙ্গে মাইন্ডে সেটিং হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ, তুমি বাড়ি চলে গেলে। কিন্তু মানকর প্ল্যাটফর্মে বসে রাজি হয়ে গেল সে, আর মানকর প্ল্যাটফর্মে তুমি শুরু করে দিলে কেশাকেশি। এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা। আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে তোমাকে বোঝাতে পারলাম কাকে বলে আধুনিকতা। তোমার কাছে পরিষ্কার হয়েছে আধুনিকতা? আধুনিকতা বিষয়টা তোমার কাছে পরিষ্কার হলো?